ঠিক প্রাক মুহূর্তে আমাকে মিডিয়া করেছিল, আমি বাংলা লিখেছিলাম। 3টি প্রশ্ন মিডিয়া আমায় করেছিল। এই 3টি প্রশ্নের থেকেই বোঝা যাচ্ছে যে বর্তমান সময়ে এই যে অপ্রচলিত মিডিয়া বা মেইনস্ট্রিম মিডিয়া নয়, কিছু মেইনস্ট্রিমও ছিল, তারা বুঝতে পারছেন যে মানুষের ভুল যন্ত্রণা কোথায়, এই যন্ত্রণার সমাধান। তারা বলে আপনি যেখানে এসেছে দুর্গাপুর পুর নিগমের তো নির্বাচন হচ্ছে না, এত ধর্ষণ বেড়ে গেছে, শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি, এই সব প্রশ্ন। তা আমি বললাম দুর্গাপুর পুর নিগমের নির্বাচন হবে, আর যদি হয় ঘোষিত হবে, নির্বাচন হবে। আমরা দেখেছি দুর্গাপুরের মহিলা সমবায় নির্বাচন কিছুদিন আগে ঘটছিল, সেখানে নির্বাচনের কি খেলা হয় সেটা আমরা দেখেছি। ওরা চান মনোনয়ন, ওরা নির্বাচন চান, এবং মনোনয়ন যখন চান তখন জানবেন যাদের ওরা মনোনীত করছেন তারা ওদের মনটাকেই প্রতিফলিত করবে, আর সেজন্যই দর্শন হচ্ছে, কোনোটাই বিচ্ছিন্ন না। যখন প্রথম সরকার এসে তৃণমূল কংগ্রেস দল করলেন পুলিশ ইউনিয়নটা ভেঙে দিল, আদালতে আমরা গেলাম, সেখানে আদালতকে আমাদের বোঝাতে হলো যে ইউনিয়ন করার যৌক্তিকতা কোথায়। কেন সকলেই তো একটা আমার ধারণা নেই পুলিশ কেন ইউনিয়ন করবে, ডাক্তাররা কেন ইউনিয়ন করবে, অধ্যাপকরা কেন ইউনিয়ন করবে, ইউনিয়ন তো করবে শ্রমিক শ্রেণীরা, ওদের ভাষায় ছোট লোকেরা, বিবেকানন্দের ভাষায় শুদ্ধিকরা, আমার ভাষাও তাই। ইউনিয়ন তারা ভেঙে দিলেন, ভেঙে দিয়ে বললেন যে আমরা একটা ওয়েলফেয়ার কমিটি করে দিচ্ছি, সেখানে আমরা মনোনীত করবো, তারা পুলিশের সুখ দুঃখ বিবেচনা করে দেখবে, লড়াই হলো আমরা জিতলাম। কিন্তু ঐতিহাসিক রায়, যেহেতু মূলত আইনজীবীদের সম্মেলনকে কেন্দ্র করেই তাই এই প্রসঙ্গটা বলি, কারণ বর্তমান সময়ে আমি গর্ব করে বলতে পারি ভারতবর্ষকে যদি দিশা কেউ দেখাতে পারে তা পাচ্ছে আইনজীবীরা, এবং এটা ঐতিহাসিক ধারারই একটি প্রতিফলন। এবং এই যে মনোনয়ন হয় তার কি পরিণতি হতে পারে দেখা গেল আজকে পুলিশ ফোর্সের যে চেহারা দেখছেন না, এটা ওই মনোনয়নের ফল। এবং দুঃখজনক তখন যিনি মামলা করেছিলেন আমি সেদিন দেখলাম তিনিও এই মনোনীত হয়ে গিয়ে দিদির মনে বাসনাই বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। কিছু লোক ভিন্ন আছেন, তারা বলে যাচ্ছেন। তাহলে আমি এমন লোককে নির্বাচিত করলাম, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের উত্তরসূরি হিসেবে আমাদের দুটো প্রাপ্তি, একটা হচ্ছে আমরাই আমাদের রাজাকে নির্বাচিত করব, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার শরীর নইলে রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। এই হচ্ছে প্রজাতন্ত্রের মূল কনসেপ্ট, রবীন্দ্রনাথ বহুদিন আগে বলে গেছে। আমরা স্বাধীনতা সংগ্রাম করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একটি সংবিধান গ্রহণ করলাম, যে সংবিধান বলা হলো যে ভারতবর্ষ হচ্ছে একটা গণতান্ত্রিক প্রজাতন্ত্র, গণতান্ত্রিক রাজতন্ত্র নয়। কিন্তু ইংল্যান্ডে গণতন্ত্র আছে, কিন্তু গণতান্ত্রিক রাজতন্ত্র, আমাদের ভারতবর্ষে গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এই গণতান্ত্রিক প্রজাতন্ত্রের মূল লক্ষ্যটা কি, যদি এটা আমরা না বুঝি তাহলে আমরা কেউ বুঝবো না ভোটের গুরুত্বটা কি এবং কেন ভোট করতে দিচ্ছে না। এই দুটোই যদি আমরা আমাদের চেতনায় ধীরে ধীরে নিয়ে আসতে পারি তাহলে অসুবিধা হবে না। আমার লক্ষ্য হচ্ছে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর বললো আমরা ভারতবর্ষকে এমন একটা দেশে নিয়ে যাব যে দেশের মূল লক্ষ্য হবে অর্থনৈতিক ন্যায়, সমতা নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ প্রয়োগ লক্ষ্য করবেন, অর্থনৈতিক ন্যায় এবং সামাজিক ন্যায়। আপনারা কেউ কি দেখেছেন কয়েকদিন আগে একজন দরিদ্র পিছিয়ে পড়া অংশের মানুষ, তিনি তার নিজের গরু বিক্রি করে দিয়েছেন। এমন নয় যে আমার মতো তথাকথিত ব্রাহ্মণের বাড়ি থেকে গরু নিয়ে গেছেন, তার গরু তিনি বিক্রি করেছেন। কেন তিনি তার গরু বিক্রি করেছেন সেই জন্য
তথাকথিত উচ্চ বর্ণের লোকজন তাকে প্রকাশ্যে রাস্তায় বেড়াচ্ছে। তাহলে সামাজিক যে ন্যায়, সোশ্যাল জাস্টিস, তার থেকে আমরা কয়েক যোজন দূরে চলে গেছি। অর্থনৈতিক ন্যায়ের কথা আমরা বললাম, যদিও বিভিন্ন পত্রপত্রিকায় মেইন স্ট্রিম মিডিয়ায় বলা হচ্ছে ভারতবর্ষ এখন চতুর্থ শক্তিশালী অর্থনৈতিক দেশ। এটা আরেকটা প্রবঞ্চনা, কিন্তু আমরা এই প্রবঞ্চনাতে ভাবি না। যখন বলছে চতুর্থ শক্তিশালী অর্থনৈতিক দেশ, তখন আমি বাজারে গিয়ে তো বুঝতে পারছি আমার কি অবস্থা। যদি আমার দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে, মেইন স্ট্রিম মিডিয়া বলছে ভারতবর্ষ নাকি এখন প্রায় চীনের কাছাকাছি চলে গেছে, আমাদের আয়ের বৈষম্য কমে গিয়েছে। এই এত বড় একটা প্রবঞ্চনাকে আমরা মেনে নিচ্ছি। আমরা কেউ কি ভেবে রেখেছি যে আমরা মধ্যবিত্ত শ্রেণী, আমরা আমাদের আয় কমে গেছে? শুধু এটা নয়, আমাদের সঞ্চিত যে টাকা ছিল সেই টাকাও ক্রমশ ক্রমশ সঞ্চয়ের বাইরে চলে গেছে। যাচ্ছে কোথায়? যাচ্ছে একেবারে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ঠিক করে কয়েকটি গোষ্ঠীর কাছে, যারা ভারতবর্ষের সম্পদের 60% বেশি দখল করছেন গুটি কয়েক পরিবার। এখন গড় করলে তো হবে। আমরা ছেলেবেলায় গড়ের অঙ্ক শিখেছিলাম, একজন 0 পেয়েছে, আরেকজন 100 পেয়েছে, গড় হলে 50। তাহলে যে 0 পেয়েছে সেও 50, যে 100 পেয়েছে সেও 50। তাহলে গড় দিয়ে তো আর গড়পড়তা মানুষের জীবন ঠিক হয় না। কিন্তু আমরা যারা প্রজাতন্ত্রকে ব্যবহার করব, তারা যখন এটা উপলব্ধি করছে, সে প্রজাতন্ত্রকে ব্যবহার করতে চাইছে, সে ভাবছে আমার ভোটের অধিকারটা প্রয়োগ করে আমি পাল্টে দেব, তখনই হচ্ছে অধিকারটা কেড়ে না। অধিকারটা কারণে অনেক পদ্ধতি আছে। সহজতর পদ্ধতি হচ্ছে অনবরত অসত্য এবং অর্থসত্যে ভাসিয়ে দেওয়া। আপনারা সকলেই টেলিভিশন দেখেন, যে টেলিভিশনগুলো দেখেন তাদের মালিক কারা আপনারা জানেন? কেউ জানেন না, খোঁজও রাখেন না, রাখার সুযোগ হয় না। ভারতবর্ষে এখন যে মেইন স্ট্রিম মিডিয়া, তার 90%, একেবারে অঙ্ক কষি, শতকরা 90% মিডিয়া কন্ট্রোল করছে দুটি ব্যবসায়িক গোষ্ঠী, এটি আদানি এবং একটি আম্বানি। এবং সাম্প্রতিককালে সাম্প্রতিকতম শ্রেষ্ঠতম উদাহরণ হচ্ছে এনডিটিভি, যা শুরু করেছিলেন কয়েকজন বুদ্ধিজীবী। আমরা তো গল্প করতাম, তাদের মধ্যে বাবা দুজন ছিলেন, প্রণয় এবং স্ত্রী রেণুকা। তারা বিক্রি করে দিতে বাধ্য হলেন। তারা অর্থনৈতিক প্রতিযোগিতায় পারলেন না। কে কিনে নিলেন? আদানি। এবং তার ফলে যে সমস্ত সাংবাদিকরা সেখানে স্বাধীনভাবে কাজ করছে, সাংবাদিকদের স্বাধীনতা একটা গুরুত্বপূর্ণ অস্ত্র বলে আমরা মনে করি, কিন্তু আমরা অনেকেই ভুলে যাই যে এই স্বাধীনতা প্রকৃতপক্ষে ভোগ করছে সংবাদপত্রের মালিকেরা। মজার একটা ঘটনা বলি, নাম করবো না, আপনারা সব সেই সাংবাদিককে চেনেন। আমি একটি সবাই যখন এই বক্তব্য রেখেছিলাম, তারপর উঠে তিনি বলেছিলেন, আমার নাম করে উনি ভুল বলছেন, আমাদের পূর্ণ স্বাধীনতা আছে, আমাদের স্বাধীনতায় মালিক হস্তক্ষেপ করে না। 6 মাস পরে তাকে তিনি আমার কাছে এলেন, তাকে সেই বড় বৃহৎ সংবাদপত্রের মালিক দরজা দেখিয়ে দিয়েছে। এখন তিনি আরেকটি সংবাদপত্র দিয়েছে। এই স্বাধীনতা যেটা পাওয়া উচিত ছিল সাধারণ মানুষের স্বার্থে, যারা ঘুরে বেড়াচ্ছেন, সংবাদ সংগ্রহ করছেন, সংবাদ পরিবেশন করছেন, তারা না পেয়ে স্বাধীনতা পাচ্ছেন যিনি সংবাদ সংস্থার মালিক, পুঁজি যার নিয়ন্ত্রণ করে। এখন তিনি যে পরিবেশন করবে সেটা আমরা দিয়ে দেখাবো। এদিকে নতুন কথা নেই, আমি নতুন তথ্য একদম ভাববেন না। নোয়াম চমস্কি 90 শতকে বলেছিলেন যে পৃথিবীর বুকে, তখন উনি বলতেন যে মিডিয়া ব্যারন, তারা মিডিয়া কন্ট্রোল করছে এবং তারা আপনার মতামত তৈরি করে দিচ্ছে। আপনার স্বাধীন চিন্তা আমরা ব্যবহার করতে পারছি না, তারা আমার মতামত তৈরি করে দিচ্ছে। আজকে ভারতবর্ষে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি, কিন্তু মানুষ যখন বুঝতে পারছেন তখন তার অধিকারটাকে প্রয়োগ করতে দেওয়া হবে না। প্রথম থাকবে এরকম প্রচারের অর্ধসত্য, দ্বিতীয় থাকবে
পাড়ায় পাড়ায় গুন্ডা বাহিনী, লুম্পেন বাহিনী। লুম্পেনদের তৈরি খুব সহজ, কেন আমাদের পুঁজিবাদ শেখায় যে বেকারদের একটা বৃহত্তর ভান্ডার তৈরি করবে, রিজার্ভার অফ আনএমপ্লয়েড ইয়াং পিপল। প্রতি বছর বিশ্ববিদ্যালয় থেকে বেরোচ্ছে শত শত গ্রাজুয়েট, কাজ নেই, তরুণ শক্তি সে কাজের জন্য পাগল। আপনি একজন তরুণকে যতই সম্পদ দিয়ে ঘরে বসিয়ে রাখুন না কেন, আমি লিখে দিতে পারি, সে 7 দিন করে পালিয়ে আসে। তো তার স্বাভাবিক প্রবৃত্তি, তার কোষ শক্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার কাজ করবার মতো একটা আকাঙ্ক্ষা জন্মায়, যেভাবেই হোক। তখন যখন পুঁজিবাদ ধীরে ধীরে দেখে যে পুঁজিবাদ বিরোধী শক্তি দুর্বল হচ্ছে, আমি এই কথাগুলো বলছি যেহেতু আমাকে সভাপতি নির্দেশ দিয়েছেন সাংসদ হিসেবে বলা করার জন্য, আইনজীবীদের তাই ছিল না, আমি বলছি পুঁজিবাদ তারা চায় শ্রমিক আন্দোলনটাকে দুর্বল করে। সংগঠিত শ্রমিক আন্দোলন মূলত সোভিয়েত রাশিয়ার পতনের পর থেকে এই প্রক্রিয়া চালু হয়েছে যে সংগঠিত শ্রমিক আন্দোলনকে দুর্বল করো। তাই 90 দশকের দুর্গাপুর আজকে 2025-এর দুর্গাপুর নেই। আমাদের মনে আছে আমরা তখন তরুণ ছিলাম, প্রচার করে বেড়াতাম। প্র্যাকটিক্যালি একটা সময় দুর্গাপুরের শ্রমিকেরা সিআরপির সঙ্গে অলমোস্ট স্ট্রিট ব্যাটল করেছিল। কিছু কিছু নেতার নাম আজও মনে আছে, তাদের হয়ে আমরা প্রচার করতাম শহরে। সেই দুর্গাপুর আছে দেখি। আর মানুষকে সবচেয়ে বেশি দুর্বল করে দেওয়া যায় মানুষের কাল্পনিক আকাঙ্ক্ষার উপরে, তা হচ্ছে ঈশ্বর চিন্তা। যদি কাউকে জিজ্ঞাসা করেন ঈশ্বর আছে, এবং না ঈশ্বরের খুব একটা কিছু আছে, মানে কি? 3 দিন আগে আমাকে একজন ফোন করেছেন যে আইটি সেক্টরে ভূত ঘুরে বেড়াচ্ছে। আইটি সেক্টরে ভূত ঘুরে বেড়াচ্ছে, তারা কারা? তাহলে পুলিশ এসে নাকি ওই ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। কোচিং আইটি সেক্টরের মালিক 2 দিন বাদে ছাঁটাই করবে, তার প্রস্তুতি দিচ্ছে। আজকে ভারতবর্ষের বুকে সংকটটা এই জায়গায়। 2014 সালে যে সরকার ক্ষমতায় এসেছে, সেই সরকার নিয়ন্ত্রণ করছেন 2-3টি পরিবার দ্বারা সম্পূর্ণ। আজকে ভারতবর্ষের সমস্ত সম্পদ, পরিকাঠামোগত মূল পরিকাঠামোগত সম্পদ চলে গিয়েছে আদানির হাতে। আপনি এয়ারপোর্টে যান, দেখবেন আদানি সিআইএসএফ দাঁড়িয়ে আছে, এখানে আদানি স্টাফ, সে আপনাকে কন্ট্রোল করছে, চেক করছে। কেন আদানি? আপনি আজকে হাইওয়ে বিক্রি হচ্ছে, কালকে আপনাকে আদানি বলে দেবে আমার এই রাস্তা দিয়ে তুমি যেতে পারবে না, তুমি শ্রমিক মিছিল করবে, আমার রাস্তায় করতে পারবে না, কেন রাস্তার মালিক আমি। কি করে তুমি মালিক হলে? আমার পয়সায় পরিকাঠামো তৈরি হয়েছে, তোমার পয়সার পরিকাঠামো তৈরি হয়েছে না, যে না তুমি যে সরকারকে নির্বাচিত করছো, সরকার আমাকে অনুমতি দিয়েছে। এখন এটা যখন মানুষ বুঝে যায়, মানুষ তখন স্বভাবতই বিদ্রোহ করবে, তার অধিকার প্রয়োগ করবে। এই বিদ্রোহ যে করছে তার মাথায় লাঠি মারো, ভয় পাইয়ে। যে মেয়েটি রাস্তায় আন্দোলন করছে, কলেজে যাচ্ছে, তাকে দেখে অন্য 5 জন উৎসাহিত হচ্ছে, সেই মেয়েটিকে ধর্ষণ করে। এটা নতুন চিন্তা নয়, এই চিন্তা আমরা দেখেছি 1930 সালে গোটা জার্মানিতে। একদল শাসক পোষিত তরুণ ভাইকে অনুমতি দেওয়া হলো, ওই মেয়েটা ওই ধর্মের, তুমি তার ধর্ষণ করতে পারো, তাতে তোমার যা আসে না, সরকার তোমার পক্ষে থাকে। আমাদের একটা দর্শন শেখানো হলো, সেই দর্শনে বলা হচ্ছে যেহেতু চতুর্বর্ণম মায়া সৃষ্টম, আমি চতুর্বর্ণ সৃষ্টি করেছি, ওপরে ব্রাহ্মণ, বিচারের অধিকার একমাত্র ব্রাহ্মণের আছে। আর সেই ব্রাহ্মণ যদি, শব্দটা ছিল নিম্নজনী উপভোগ করে, তবে সেই নিম্নজনী নারীটি সৌভাগ্যবতী, তিনি পরজন্মে কিন্তু উত্তরণ হবে তার উচ্চবর্ণে। আর আমাদের তো শেখানো হয়েছে, আমার মা বোনেরা শিখেছেন, তাই তারা লেখাপড়া করতেন না, বিদ্যাসাগর না গেলে লেখাপড়া হতো না, যে তুমি যখন জন্মালে পাবে, যেই তুমি
ঋতুমতি হলে তখন তোমার বিয়ে হয়ে গেল 7 বছর 8 বছর 9 বছর, তখন তুমি স্বামীর তথাগত স্বামী শব্দ প্রয়োগটা অত্যন্ত আপত্তিজনক আমার মতে। স্বামী তো মানে কি? আপনি দাসী। অনেকে গর্ব করে বিয়ের সময় বলে মা তোমাকে দাসী আনতে যাচ্ছে, গর্ব করে বলে, আর সে মেয়েও খুব খুশি আমি দাসী হয়ে যাচ্ছি। এই দর্শনটা যখন আমাদের মধ্যে ধীরে ধীরে প্রচলিত হয়ে যায় এবং তাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তখন জানবেন মানুষের পক্ষে বিপদ হয়। সেজন্যই জেএনইউ যখন ছেলেমেয়েরা বলে মনুবাদ সে আজাদি, খুব চিরবির করে আমাদের। কেন চিরবির করে? ওরা বলছে মনুবাদ সে আজাদি, আবার কেউ কেউ বলছে কাশ্মীর কি আজাদি। তো আমাকে একজন বলবে ক্ষতিটা কি যদি সে বলে কাশ্মীর কি আজাদি? তুমি তাকে গ্রহণ করাতে পারছো না তোমার যুক্তি দিয়ে যে কাশ্মীর ইজ আজাদ। আজকে তো ভারতবর্ষের বহু মানুষ বলেন যে আমরা তো সম্পূর্ণ স্বাধীন নই। স্বাধীনতা কাকে বলে? মহাত্মা গান্ধী যখন স্বরাজ শব্দটা বললেন, তার কাছে ডেফিনেশন ছিল না, কিন্তু তিনি বলছেন কি স্বরাজ বলতে আমি বলতে চাইছি একটা পূর্ণাঙ্গ বিকাশ। পূর্ণাঙ্গ বিকাশ কি হলো? আমরা আমাদের স্বাধীন মত প্রকাশের অধিকার থেকে বঞ্চিত হলাম, শিক্ষা থেকে বঞ্চিত হলাম। শিক্ষা থেকে যে বঞ্চিত হচ্ছে তারও কতগুলো না গবেষণাগার থাকে। আরএসএস এর গবেষণাগার ছিল 2011 পশ্চিমবঙ্গ, এটা অনেকে বুঝিনি। এমন প্রচার ছিল, সেই প্রচারে ভেসে গিয়ে আমরা ভাবলাম না একটা পরিবর্তন নিশ্চয়ই দরকার। সত্যিই তো এই 34 বছরে সিপিএমের ছেলেগুলো লাল ঝান্ডা নিয়ে ঘুরে বেড়িয়ে বড় বিপদের করতে দরকার পরিবর্তন। আরে ভাই পরিবর্তন কিসের? কার? নিশ্চয়ই ভুল আছে, ত্রুটি আছে, অন্যায় আছে। ভুল ত্রুটি অন্যায়কে সংশোধন করার জন্য পরিবর্তন, সেটা বুঝি, তাই না? আর পরিবর্তনে কি পরিবর্তিত হলো? পশ্চিমবঙ্গে প্রথম আক্রান্ত হলো শিক্ষা অঙ্গন। বিবরণ আমি দেবো না, আমরা সকলেই শিক্ষিত, প্রত্যেকটি খবরের কাগজ শুনবেন 2011 সালের পর থেকে প্রথম আক্রমণ শুরু হলো শিক্ষা অঙ্গনে। পশ্চিমবঙ্গের শিক্ষা লাট উঠে গেছে। এবার দেখেছেন একটা সময় ছিল যখন মাধ্যমিকে প্রত্যেক বছর পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে এবং সেই পরীক্ষার্থীদের যে অনুপাত করেন তাতে মেয়েদের অংশগ্রহণ বাড়ছে। এই মেয়েদের অংশগ্রহণ কিন্তু সমাজকে বিপ্লবের দিকে এগিয়ে নিয়ে যায়। এই যে মেয়েদের অংশগ্রহণ বাড়ছে, গ্রামের কিষাণ ঘরের ছেলে স্কুলে আসছে আর টিপসই দিয়ে তাকে আর ঠকানো যাচ্ছে না, এটা পছন্দ হচ্ছিল না। তাই ওই পরিকাঠামোকে ভেঙে দাও। আমার অনেক কৌশল আছে, ভেঙে দিয়েছি। এখন অনেকে আমাকে যে বলে এই মেয়েটা আমাদের পার্টির পরিবারের মেয়ে, তুমি তো দেখো ওর চাকরিটা গেল। এটা যেমন আছে তো পাশাপাশি এটাও বলি গর্বের সঙ্গে, আমি আসানসোলে একটা মিটিং করতে গিয়েছিলাম, সেখানে আমাকে নেতারা বললেন যে আপনার সঙ্গে এই সব টেট ফেট নিয়ে বহু মানুষ দেখা করবে। অনেকে এলেন, একজন প্রবীণ ভদ্রলোক এসে বললেন আমার পিঠে হাত দিয়ে আশ্বস্ত করে, আমার বৌমার চাকরি দিয়ে গেছে, কিন্তু আমি আপনাকে বলি আপনি ঠিক কাজ হচ্ছে। এমন মানুষটা আছে। সেই মানুষের কণ্ঠস্বর, সেই মানুষের দৃষ্টান্ত যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে আমারটা হয়ে একটু দুর্নীতি আছে, খুব বলতে খারাপও লাগে। ডেপুটেশন নিয়ে এলো ছাত্রছাত্রীরা, দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন, স্যার আপনি ঠিক কাজ করছেন, কিন্তু আমাদেরটা করে দিন, মানে আমারটা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়ে যায়, তারপর দুর্নীতি রয়েছে। এই ধারণা তৈরি করা এবং তাতে গোটা সমাজটা কলুষিত হয়। এখন এর বিরুদ্ধে লড়াই করার কণ্ঠ কম, চিরকাল তাই হয়। সমাজ প্রগতির ক্ষেত্রে কোথায় সংখ্যাগরিষ্ঠের কণ্ঠ সমাজ অগ্রগতির ভূমিকা নিয়েছে আমি তো দেখি। সমাজ অগ্রগতির ভূমিকা চিরকালই সংখ্যালঘু কণ্ঠ থেকে আসে।
বেশি তো নাম করার দরকার নেই, দু তিনটে নাম করলে আমরা গর্বে বুক করে যায় আমাদের। ধরুন না, মেদিনীপুর গ্রামের একজন সাধারণ পুরোহিতের সন্তান, সে হাঁটতে হাঁটতে কলকাতায় এলো, লেখাপড়া শিখলো। সে বুঝলো যে লেখাপড়া শিখলে, জ্ঞান অর্জন করলে কত কিছু জানা যায়, এবং সে শিক্ষার প্রসার ঘটালো, এবং তার গরিমা, আত্মবিশ্বাস এমন জায়গায় পৌঁছলো, সে সাহেবের নাকের ডগায় চটি ঢোকাতে পারে। এটা প্রতীকী নয়, সাংঘাতিক একটা পাল্টা আত্মবিশ্বাসী জায়গা আছে, যে আমি তোমার থেকে কম নেই, তুমি আমার কাছে পাথরে বুটটা দিয়েছিলে, আমি তোমার কাছে পাথরে চটি দেব। এর মধ্য দিয়ে প্রতিবাদের একটা নির্দিষ্ট রূপরেখা তৈরি হয়, সেই রূপরেখাকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে, শুধু রাজ্যে না, গোটা দেশ না। এবং সেটা করার জন্য সহজতম পথ হচ্ছে ধর্ম। আপনারা সকলে নিশ্চিত জানেন, ভারতবর্ষের ভৌগোলিক বিভাজন হয়েছিল ধর্মীয় উন্মাদনার জন্য। একদিকে আরএসএস এর নেতৃত্বে আমরা হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, আমাদের হিন্দুদের দেশ হবে, আর সেখানে আরেকটি গোষ্ঠীর মানুষ, তারাও যথেষ্ট সংখ্যা নিয়ে বসবাস করতেন, তারা বললেন আমরা তাহলে নিরাপত্তাহীনতায় ঢুকবো, আমরা যাবো কোথায়, আমাদের জন্য একটা আলাদা দেশ করে দাও। আর পেছন থেকে ডুগডুগি বাজাচ্ছেন সাম্রাজ্যবাদ, সে দেখলে আমাকে চলে যেতে হবে, আমি যদি চলে যাই তাহলে আমার পুঁজির যে মূল শক্তি তা তো দুর্বল হবে, সেটা যেন দুর্বল না হয়, তাই দেশ বিভাজনের ইন্ধন দিয়ে আমি চলে গেলাম, চলে যেতে বাধ্য হলাম। কিন্তু আমরা ভারতবর্ষ নতুন করে যে তৈরি করলাম, আমরা তো বললাম না থিওক্রেটিক স্টেট, আমরা বললাম উই দ্য পিপুল অফ ইন্ডিয়া। তাহলে আজকে উই দ্য পিপুল অফ ইন্ডিয়া যদি আমাদের সংবিধান দিয়ে থাকে, আমরা যদি সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে কাউকে নির্বাচিত করে থাকি, প্রশাসনে বসে থাকি, সে যখন আমাদের এই মৌলিক অধিকার কোনো কৌশলে কেড়ে দিচ্ছে, আমাদের ভূমিকা কি হবে? আমাদের ভূমিকা হবে ধর্মঘট, আন্দোলন, প্রতিবাদ। আমি সেদিকে আলোচনায় বলছিলাম যে কেউ কেউ বলে, আচ্ছা ধর্মঘট করছো, তোমরা ডাক দিয়েছো, মানুষ অংশগ্রহণ করবে কি করবে তাদের উপর ছেড়ে দাও। বাহ, মালিককে গিয়ে বলুন তো যে ধর্মঘটের ডাক দিয়েছে, আপনি কারোর করার ব্যবস্থা নেবেন না, ছেড়ে দিন, সে কাজে আসবে কাজবে তার উপরে। মালিককে অধিকার দিচ্ছেন, তুমি ধর্মঘটে অংশগ্রহণ করলে তোমার বেতন কাটা যাবে, তোমার নাক কাটা যাবে, তোমার কান কাটা যাবে, সেটা থাকবে। কিন্তু আমরা ধর্মঘটের ডাক দিয়েছি, আমাদের বলতে হয় আচ্ছা আমরা ছেড়ে দিলাম। এই কৌশলে প্রচার হয়, আমরা প্রচারে বিভ্রান্ত হই, আমরা ঘরে ঘরে কি দরকার, সত্যি ধর্মঘট ডেকেছে, তোমার সমর্থন থাকলে কেউ যাবে না। ওরে বাবা, সে তো যাচ্ছে ভয়ে, আতঙ্কে, তা আতঙ্ক কাটাবার জন্য আমাকে রাস্তায় লাঠি নিয়ে নামতে হবে, এটাও তো আমার অধিকার। তুমি তাকে ভয় দেখাচ্ছ, আমি পাল্টা ঢুকে দাঁড়াবো না? তোমার ভয় এমন জায়গায় পৌঁছে গেছে, তুমি একজন প্রবীণ ধর্মঘট কর্মীকে থাপ্পড় মারতে পারো। আমি যদি বলি, আমি যদি ওখানে থাকতাম, সমস্ত লোকদের ধরে ওকে পিটিয়ে দিতাম, তখন তুমি কি বলতে? বুদ্ধিধারী একজন, বুদ্ধিধারী যদি একটি মেয়েকে শ্লীলতাহানি করতে পারে, সেই মেয়ে যদি প্রতিবাদে থাপ্পড় মারে, তুমি বলতে পারো মেয়েটি কেন থাপ্পড় মারলো, কেন বলছো না তো সে বুদ্ধিধারী কি করে মেয়েটিকে তার শ্লীলতাহানি করার চেষ্টা করলো? করেছি, করেনি বড় কথা, চেষ্টা করেছে। আমাদের সবসময় ভাবতে হবে, যখনই শাসক দল সুবিধাভোগী গোষ্ঠী কোনো একটা যুক্তি খাটা করছে, খুঁজে বার করতে হবে যে সেই যুক্তির পেছনে একটা অসৎ উদ্দেশ্য আছে, এবং আমাদের নতুন চিন্তা ভাবনা করে সেই পাল্টা যুক্তি আমাদের সামনে হাজির করতে হবে। এই যুদ্ধ যদি আমরা চালিয়ে যেতে পারি, তাহলে ওরা হবে ভয় পাবে। এবং সেই জন্য দেখবেন, এই পশ্চিমবঙ্গের প্রতি আমার বলতে কুণ্ঠা নেই, আমি গর্ববোধ করি, কেউ এটাকে আত্মশ্লাঘা মনে করবেন না। এই পশ্চিমবঙ্গের বুকে আইনজীবীরা শাসকের কণ্ঠে গোপন আতঙ্ক ধরিয়ে দিয়েছে, এবং এটাকে দেখে বিভিন্ন রাজ্যের আইনজীবীরা তারাও যাচ্ছে। এই গত 3 মাসে আমি 3টে রাজ্যে গিয়েছিলাম শুধু সংবিধান এবং সাংবিধানিক অধিকার ব্যাখ্যা করতে। কেন? তারা ঘুমিয়েছিল,
উত্তরপ্রদেশের মতো রাজ্যে কানপুর, এটাওয়া, এইরকম ঘরে আইনজীবী ভর্তি, তাদের সংবিধান তার অধিকার বুঝতে চাইছে, জানতে চাইছে। 500-র উপর আইন ছাত্র ভাইজাকে ইউনিভার্সিটি তাদের জড়ো করেছে, জানতে চাইছে কেন সমাজতন্ত্র থাকবে, কেন ধর্ম নিরপেক্ষতা থাকবে। আপনাকে বলেন সত্যি তো কি দরকার সমাজতন্ত্র, কি দরকার ধর্ম নিরপেক্ষতা, নাই বা থাকলো প্রতিটি। এই একটা ধারণা আমাদের প্রতিদিন বুঝিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আর ধর্ম নিরপেক্ষতা মানে সর্বধর্ম সমন্বয়, কোথায় পেলে সর্বধর্ম সমন্বয়। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্ম আচরণের বিরোধিতা নয়। ধর্ম নিরপেক্ষতা মানে রাষ্ট্র কোন ধর্মের সঙ্গে সহমত করবে না। রাষ্ট্র হচ্ছে অভিভাবক, সবার অভিভাবক। এই যে বসে আছে সামনে আপনাদের দুর্গাপুরে, ওর উদ্যোগে আমরা প্রত্যেকবার মামলা করি কেন দুর্গাপূজায় সরকার টাকা দেবে। দুর্গাপূজায় দিচ্ছি, আমি তো ঈদেও দিচ্ছি, কার বাপের টাকা দিচ্ছে। আমি বলেছি দাদাকে যে আমি তো যে ট্যাক্স দিই আমার 1 পয়সাও এসব দেওয়া আমি মানব না, কেন দেবে। তাহলে যেই মুহূর্তে এখন দেখবেন সবচেয়ে বেশি আক্রমণ হয় সেকু মাকু, আপনারা বলেন, আমরা অনেকে বলেন অনেক খুশি হয়, কেন আমরা চাই সেকুলারিজম মানে হচ্ছে স্টেট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম রিলিজিয়াস প্র্যাকটিসেস। ব্যক্তিগতভাবে বলো না, কে যে নামাজ পড়ছে, মন্দিরে যাচ্ছে, যীশু খ্রিস্ট পালন করছে, ইটু পুজো, ঘেটু পুজো, নাতু পুজো, যা কিছু করছে সরকার, কেন সে করছে তার ব্যক্তিগত পয়সা। আর সরকার পয়সা খরচা করে মন্দির করবে। আমাদের জানতাম, ছেলেবেলা করেছি, জমিদাররা তারা মন্দির স্থাপন করতেন জমিদারত্বের স্থায়িত্বের জন্য। এবং দেখবেন যত গল্প উপন্যাস করবেন, ওই জমিদার স্বপ্নে দেখেছে মা কালী, তাকে বলেছে। কোন একটা চাষা কিন্তু স্বপ্নে মা কালীকে পায় না। এবং এইভাবেই আমাদের চেতনায় ধরে দেওয়া। সোশ্যাল সাইটে একটি মিডিয়া একজন বিজেপি আমাকে আক্রমণ করলেন, যখন আমি বললাম যে ওই দেখবেন আপনারা কুম্ভ মেলার পর একজন তথাকথিত সাধুকে জলে ফেলে দেওয়া হচ্ছে, বড় বড় তার সীমা ছাড়িয়ে গেছে, তারপর আক্রমণ করে আপনার মৃত্যুর সময় অনেক কষ্ট পেয়ে মরবেন। ভাই রামকৃষ্ণ কষ্ট পেয়ে মরছিল কেন, দেখবে তো চুপ হয়ে গেছে। রামকৃষ্ণ তো মায়ের সঙ্গে এই কথা বলতেন, সে বাচ্চারা ক্যান্সারে মারা গেল কেন। স্বামী বিবেকানন্দ বেঁচে থাকতে অনেক আমাদের সুবিধা হতো, যত পরিণত হতেন তত তিনি তার ভাইয়ের মতো মার্ক্সবাদী হয়ে উঠতেন, আমার বিশ্বাস। তো সে বাচ্চারা 39 বছর মারা গেল না। এইসব প্রশ্ন যখন আপনি করবেন, এইসব যুক্তি যখন আপনি খাড়া করবেন, তখন আপনার উপর আক্রমণ হবে। আপনাকে বুক চিতিয়ে বলতে হবে, হ্যাঁ আক্রমণ করো। আমিও পাল্টা যুক্তি দেব। লড়াইতে হোক যুক্তি, লড়াইতে হোক বুদ্ধিমত্তায়, লড়াইতে হোক মানুষের মঙ্গল আকাঙ্ক্ষায়। পুঁজির জন্য লড়াই করে লাভ নেই। পুঁজির বিরুদ্ধে শ্রমের শক্তিকে জয়ী করে লড়াই করতে হবে। সম্পদ শ্রমিকরা তৈরি করে, পুঁজি তৈরি করে। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের ভাবতে হবে। সময় হয়ে গেছে, আর পালাতে হবে। আপনারা সকলে আগামী দিন আমার একটাই নিবেদন, ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে হবে। সংবিধান আপনারা কেউ পড়বেন না, দয়া করে প্রিয়াম্বেল একটা অর্ধেক পাতা, সেটা যদি আপনারা প্রতিদিন পড়েন, আপনার চিন্তা চেতনা আসবে যে ভারতবর্ষকে আমরা কোন পথে নিয়ে যেতে চাই। ভারতবর্ষকে আমরা সাম্যের পথে নিয়ে যেতে চাই, সে কথা আমার প্রিয়াম্বেলে অন্তর্নিহিতভাবে বলা আছে। যেটা নিয়ে আমরা লড়াই করছি, আমরা সবাই লড়াই করবেন এই ভরসা করে, এই বিশ্বাস নিয়ে শেষ করলাম। নমস্কার।
সংগঠনের পক্ষ থেকে আমরা এই কাজ করছি।